দাম বাড়ানোর পরও কমেনি জ্বালানির ভোগান্তি, বাড়তি দামকে সহনীয় দাবি মন্ত্রীর, সংসদে বিরোধী দলের ক্ষোভ। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রকল্প, ভাষণ দেবেন জনসভায়। যুক্তরাষ্ট্র ইরান ফের শান্তি আলোচনা আজ, মার্কিন অগ্রবর্তী দল ইসলামাবাদে নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক মাসে দ্বিতীয় দফায় বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম, এবার কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। ভোক্তা পর্যায়ে বেশি ব্যবহার হওয়া 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম 1728 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 1940 টাকায়, অর্থাৎ দ্বিতীয় দফায় 12 কেজিতে দাম বাড়ল 212 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানায়, নতুন দাম রবিবার সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। গত মাসে 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা, এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে করা হয় 1728 টাকা। সরকারি কোম্পানির এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। এদিকে দাম বাড়ানোর পরও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি। প্রতিদিনের মতো রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও দীর্ঘ সময় লাইনে থেকে ক্ষুব্ধ গ্রাহকরা। সব পাম্পে সরবরাহ চেইন ঠিক না হলে এমন ভোগান্তি কমবে না বলে মনে করেন পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের এই দীর্ঘ লাইন প্রতিদিনের মতো রবিবারও শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই পাম্প থেকে তেল নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে পারছেন ব্যক্তিগত গাড়ি চালকরা, আর বাইকারদেরও অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। দাম বাড়ানোর পরও ভোগান্তি না কমায় ক্ষুব্ধ তারা। 7 ঘন্টা পরে পাম্পের সামনে আসছি, এখনো তেল পাই নাই। অনেক কষ্ট হইতেছে ভাই, আল্লাহর কসম খাই ভাই, এর কি কাজ কাম বাদ দিয়া এইভাবে হয় না ভাই। মজুদ থাকার পরেও পাম্পওয়ালারা বলছে যে তেল নাই, তো তেলগুলো যাচ্ছে কোথায়? একই চিত্র রাজধানীর রমনা পেট্রোল পাম্পেও। অন্যান্য দিনের মতো রবিবারও এই পাম্পের গ্রাহকদের লাইন প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত। কি বলবো, বলার ভাষা নাই ভাই। আমরা রাইড শেয়ার করি, এখন আমরা যদি এখানে 6 ঘন্টা 10 মিনিট থাকি, তাই আমরা গাড়ি চালানো লাগবে না? ভোর 4টা থেকে সিরিয়াল দিছি হাতিরপোল থেকে, দিতে দিতে এখানে এই এখন 1:15 আমি তেল পাইতেছি। 20 টাকা বাড়াই নিচ্ছে, তারপরও রাতে 3টা বাজে এসে সিরিয়াল দিচ্ছি, এটা তো যুক্তিসঙ্গত না। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপণ্য সহ সবকিছুর দাম বাড়ার আতঙ্ক সবার মাঝে। দাম বাড়ানোর যে ব্যাপারটা, এটা আসলে ওয়ান কাইন্ড অফ প্রি প্ল্যান মনে হয়। এমন একটা সময় দাম বাড়াইছে যে কেউ দাম বাড়ছে যে এটার দিকে কেউ নজর দিতে পারতেছে না, সবাই লাইনের পিছনে দৌড়াচ্ছে। আগেই তো চললে কষ্ট, এখন যদি তেলের দাম বাড়তে হয়ে যায় তাহলে আরো বেশি কষ্ট না, এটা তো আর বলাই লাগে না। তেলের দাম বাড়া মানে নিত্যপণ্য যা আছে সবই দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, সব কিছু বাড়বে, আমরা ভুক্তভোগী। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না বাড়ালে এই সংকট কাটবে না বলে মনে করেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। 140 টাকা 200 টাকা করে দেখেন, এই লাইন কমে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বলা হবে, কমবে না লাইন। আপনাকে সরবরাহটা ঠিক করতে হবে, নর্মাল করতে হবে, আপনাকে সাপ্লাই চেইন নর্মাল করতে হবে। আপনি আমাদেরকে করে দিয়েছেন রেশনিং, পাবলিকের জন্য তো রেশনিং করলেন না। আরে ভাই, শ্রীলঙ্কার মধ্যে একটা মোটরসাইকেলের সপ্তাহে 8 লিটার, একটা প্রাইভেট কারের জন্য 20 লিটার, আপনি ওরকম কিছু করেন না। আমি বলি না আপনি 8 লিটার করেন, যার প্রয়োজনটা কতটুকু আপনি নির্ধারণ করেন। সরকার অনেক রকম সংস্থা আছে, তারা দেখুক তার কত লাগে, এটুকু নির্ধারণ করে দেন। কেউ যেন ভাই নিতে না পারে, এর চেয়ে বেশি নিতে না পারে। আপনি ওগুলি করতেছেন না, পাম্প মালিকরা চাপা দিচ্ছেন পাবলিকের উপরে। সরকার নির্ধারিত নতুন দরে এখন থেকে প্রতি লিটার অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা, ডিজেল 115 এবং কেরোসিন বিক্রি হচ্ছে 130 টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
অন্যদিকে জ্বালানি তেলের সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সরকার তেলের মজুত নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি ইস্যুতে জনবিস্ফোরণ হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলের এমপিরা। যদিও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, অবৈধ ব্যবসায়ীদের কারসাজি ও মজুদের কারণেই সংকট বাড়ছে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আপনার সময় 6 মিনিট। রবিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। এতে এমপিরা নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের সহায়তা চান। অনির্ধারিত আলোচনায় উঠে আসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট বন্ধের অদূরদর্শী সিদ্ধান্তের বিষয়। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। তুলি এলাকায় গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে মাননীয় স্পিকার। তবে লিখিত বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি ও তেল মজুদের কারণেই সংকট তৈরি হয়েছে। এদিকে সংসদে রুমিন ফারহানার বক্তব্যের সময় সামনে সারিতে বসা সংসদ সদস্যদের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। এদিকে কার্টুন শেয়ার করায় গ্রেপ্তারের প্রতিবাদ জানান এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে সরকার দলীয় চিফ হুইপ দেশের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ফেক আইডি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণেই জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। জনগণের কথা চিন্তা করে সীমিত আকারে দাম সমন্বয় করা হয়েছে যেন চাপটা সহনীয় থাকে। এদিকে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, তহবিলের ওপর চাপ আসাতে সরকার দাম বাড়িয়েছে। IMF এর ঋণের সাথে জ্বালানির দাম বাড়ানোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দেশের সর্বত্রই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। এই অবস্থার মধ্যেই শনিবার রাতে জ্বালানির দাম বাড়ায় সরকার। দাম বাড়ানোর পর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে। আমাদের উপর সেই প্রভাব আছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াইয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। এদিকে IMF এর বসন্তকালীন সভা থেকে ফিরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী জানান, তেলের দাম তার ওয়াশিংটনে মিটিংয়ে যাওয়ার আগেই বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি, IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আগের সরকারের সময় হওয়া সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে, এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাবে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই বিশ্বব্যাংক এবং এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন। IMF এর মিশন আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের মিশন আসবে, এডিবির মিশন আসবে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের আসবে, IDB-র আসবে, সবাই আসবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 191টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 6 দিনের বসন্তকালীন সভা। দফায় দফায় বৈঠক আর দিন দরবারের পর দেশে ফিরেছেন বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সভায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে IMF। রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় $1.3 বিলিয়ন কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত সিদ্ধান্ত নেয় IMF। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নিয়ে সাইডলাইনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। এদিকে স্প্রিং মিটিংয়ে সিদ্ধান্ত না এলেও ঋণের কিস্তি ছাড়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশের প্রতিনিধি দল। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। আজ সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে বগুড়া জুড়ে সাজ রব। স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। মতিউর রহমানের ক্যামেরায় আব্দুর রহিম বগরার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। সরকার প্রধান হওয়ার পর সোমবার প্রথম নিজ জেলা বগুড়া সফর করবেন তিনি। এবারের সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতেও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ রব। ধুয়ে মুছে রং করে সাজানো হচ্ছে সরকারি সব স্থাপনা। শেষ সময়ের কাজ চলছে জনসভাস্থল বগুড়া মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে। বিশেষ করে তার পৈতৃক ভিটা গাবতলীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। 18 বছরের বঞ্চনার ইতিহাস, এই ইতিহাসের এই বঞ্চনা ইতিহাসকে উনি এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। সর্ব সেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমস্ত, যোগাযোগ ইত্যাদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে আসছে বলে জানান জনপ্রতিনিধিরা। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কিছু অবহিত করেছি। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। জেলার উন্নয়নে যুক্ত হবে নতুন গতি, এমনটাই বিশ্বাস বিশিষ্ট জনদের। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক।
আমাদের প্রত্যাশা যে বিগত 15টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার বিকালে মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিরাপত্তা সহ সব প্রস্তুতি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হামে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় সারা দেশে 4 জন শিশু মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশুদের প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করায় সেখানে সুস্থ না হয় সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। আজ সারা দেশব্যাপী শুরু হবে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। টানা কয়েকদিন জ্বর, কাশি, শরীরে লালচে দাগ বা রেশ, শিশুদের এমন উপসর্গ নিয়েই বেশিরভাগ স্বজনরা রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। মাতালেতে ফেরত দিচ্ছে, বলছে অন্য মেডিকেলে দেখেন, তারপরে নেয় পড়ছে। আমার বাচ্চার 7 দিন ধরে জ্বর, মানে নর্মালি জ্বর ছিল, 7 দিন ধরে বেশি করে আসতে, এই জন্য আর কি আমি এখানে আইছি। রাজধানীর মুগদা হাসপাতালের হামের বিশেষায়িত ওয়ার্ডে 55 জন শিশু চিকিৎসাধীন। এদের বেশিরভাগ বয়স 1, 2, 3 কিংবা 4। রবিবার একজন শিশু মারাও গেছে। হাসপাতালে এসে চিকিৎসা পেলেও স্বজনদের থাকতে হয় বেশ উদ্বিগ্ন। আমরা ওইভাবে ভাইরাস হিসেবে অনেক ভয় পেয়ে গেছি। আজকে একটা বাচ্চাও মারা গেছে আমাদের এইখানে। খারাপ লাগে, এরকম চোখের সামনে দেখলে খারাপ লাগে না? আল্লাহ সব বাচ্চাকে সুস্থ করুক, যেরকম আমরা যাচ্ছি ভালোভাবে ওরকম সবাই যাক। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও ভর্তি আছে এই হাসপাতালে। স্বজনরা জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়েই বাধ্য হয়ে ছুটে আসেন সরকারি হাসপাতালে। বিভিন্ন ডক্টর, ববের চর, মাউতাল, এমনি প্রাইভেট ভাবে ডাক্তার দেখাইছি, জ্বর কমে না। বাসার কাছে এক ডাক্তার দেখাইছিল আর কি, গতকাল থেকে হাম দেখা যেতেছে আর কি, পরে তাড়াতাড়ি করে। এজন্য সরকারি হাসপাতালে চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। তাদের মতে অনেক হাসপাতাল কিংবা ক্লিনিক জ্বর, কাশি দেখলেও হাম মনে করে রোগীদের ভর্তি করাচ্ছেন না। র্যাশ দেখলেই যেন আমরা হাম বলে আতঙ্কিত না হয়ে পড়ি এবং সাথে সাথে যেন হাসপাতালে চলে না আসে। এমনও দেখা গিয়েছে হাম শোনা মাত্রই হাসপাতালে চলে এসেছে, ভর্তি করাতে না চাইলেও দেখা যাচ্ছে কান্নাকাটি করে বা অনুরোধ করেও ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আসলে হাম না। সুতরাং এটা একটা কিন্তু উদ্বেগের বিষয়। ভাইরাসজনিত হাম রোগের হাত থেকে শিশুদের রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী দল। এবার শান্তি চুক্তিতে রাজি না হলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু ধ্বংস করার আগাম হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অগ্রবর্তী দলের ইসলামাবাদে যাওয়ার বিষয়টি রবিবার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই পোস্টে তিনি লিখেছেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র খুব স্বচ্ছ আর যৌক্তিক প্রস্তাব তুলে ধরেছে, তাই এবার ইরান ঝামেলা ছাড়া সহজে চুক্তিতে রাজি হবে বলে বিশ্বাসী তিনি। বলা হচ্ছে, দ্বিতীয় দফা বৈঠকটি হবে সোমবার। মার্কিন নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে 21 ঘন্টার ম্যারাথন আলোচনা ভেস্তে যায়। এরপর ব্যর্থতার জন্য দুই পক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করে। ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ কার্যকর করে মার্কিন বাহিনী। এতে খুব বাজে দিকে মোড় নেয় হরমুজ প্রণালীতে অবরোধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, বুধবারের মধ্যে সমঝোতা না হলে চরম পরিণতি হবে তেহরানের। হজযাত্রার তৃতীয় দিনে 14টি ফ্লাইটে আরও 5,707 হজযাত্রী সৌদি আরব গেছেন। এর আগে গেছেন 7,634 জন। এবারের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এদিকে হজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তরিকতার ঘাটতি নেই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন যাত্রীরা। রবিবার মোট 5,707 জন যাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। আমাদের সকলের জন্য আপনারা দেশবাসী সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। দেশবাসীর জন্য দোয়া করব এবং সারা দেশের যত মুরব্বিয়ান আছে তাদের জন্য দোয়া করব। পীর পয় প্যারামানের কাছে দোয়া করব, আল্লাহ যাতে সারা বিশ্বের শান্তি নাজিল করে। ইরান, আমেরিকা, ইসরায়েল না, সারা বিশ্ব থেকে যাতে যুদ্ধ বিগ্রহগুলো তুলে নেয়, আল্লাহ তাআলা যাতে সারা বিশ্বকে শান্তিময় করা যায়। দুশ্চিন্তা তো একটু হবে, হয়তো এখন যদি যুদ্ধ আরও দীর্ঘ সময় চলতে থাকে তখন তো সমস্যা হবে।
এবছর হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। ৪৫ বার বাংলাদেশ থেকে নিচে আনছে এবং বারংবার প্রতি বছরে হজ এবং উমরার সফরে যাতায়াত করি, কিন্তু এই বছর যা মনে হচ্ছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। না কোনো ভোগান্তি নাই, ব্যবস্থাপনাও ভালো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখন গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। এদিকে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সেবা এবং সন্তুষ্টি তো আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদী এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, ডাঙ্গারচর এলাকায় কর্ণফুলী নদী তীরবর্তী জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সিহার্ট গোডাউনে যৌথ অভিযান চালানো হয়। গোডাউন তল্লাশি করে এবং ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকে ৩২,৫০,০০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দাম বাড়ানোর পরও কমেনি জ্বালানির ভোগান্তি, বাড়তি দামকে সহনীয় দাবি মন্ত্রীর, সংসদে বিরোধী দলের ক্ষোভ। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রকল্প, ভাষণ দেবেন জনসভায়। যুক্তরাষ্ট্রের সাথে আজকের শান্তি আলোচনা নাকচ করে দিয়েছে ইরান, মার্কিন অগ্রবর্তী দল ইসলামাবাদে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।